শাড়ি ফ্লোরে ফেলতেই দাউ দাউ করে জ্বলে উঠল। নুবা মাথা ঘুরে পড়ে যেতে নিলেই আরহাম এগিয়ে এসে নুবার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরল। নুবা আরহামের বুকে লুটিয়ে পড়ল। হু হু করে কেঁদে উঠে বলল, আপনি কেন একটু ভালো হলেন না? তবে এসব দেখতে হতো না। একটু ভালো হওয়ার অভিনয় নাই করতে। নুবা টের পেল তার মা ঠিকই বলেছে, এই আরহাম একদিন তাকে মেরে ফেলবে। সে যে কোনো পাগলের পাল্লায় পড়েছে সে নিজেই টের পাচ্ছে। আরহাম শক্ত করে আঁকড়ে ধরল নুবাকে। কাঁধে মুখ গুজে বেশ অস্থির কণ্ঠে শুধালো, তুই আমাকে এমনভাবে বশ না করলে পারতি। ওই ছেলে, তারপর তৌসিফ, এই দুটোকে আমি মেরে ফেলবো। তুই তো আমার, তবে ওরা কেন নজর দেবে? তুই আমার না? আরহাম মায়ের কথায় শান্ত হলো, তবে রক্ত টকবক করতে লাগলো তার। যার জন্য করলে চুরি সেই বলে চোর, এমন একটা কথা আছে না? যার জন্য ভর দুপুরে মেয়েকে নিয়ে সব ব্যস্ততা করে রেখে আসলো, আর সেই মেয়ে এখনো তারই দেওয়া শাড়ি পরে অন্য ছেলের সামনে প্রদর্শন করছে। সবাই আরহামের থেকে চোখ সরিয়ে নিল। আরহাম মায়ের কথা শেষ হতেই আয়রাকে নিয়ে এগিয়ে গেল। হাজেরা, আমিনা বেগম, হারুন মির্জা, আরাফ, পরি, সবার কলিজা মুখে চলে আসলো। এই আরহাম এখন কি করবে ভেবে নুবা শুধু মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে নিজেকে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত করলো। তবে আরহাম এগিয়ে এসে কান্নারত আয়রাকে নুবার কোলে ধরিয়ে দিল। নুবা পিলে চমকে উঠল। আরহাম মেয়েকে দিয়ে ঝুঁকে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এখানে বসেছিস না? আজ দেখবি তোর কি অবস্থা করে। পরপর ঠোঁট হেলিয়ে হেসে একটু জোরেই বলল, মেয়েকে একটু ফিট করে দাও তো। দুপুর থেকে কিচ্ছু খায়নি, তোমার জন্য ছটফট করছিল। বলেই আরহাম সরে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। নুবা খাওয়াবে মানে? সবার মুখ অবাক ভাব। অতপর আরহাম যে সাব্বিরের পাশের সোফায় বসে দাঁতে দাঁত চেপে হেসে বলল, মেয়ে দেখতে এসছো, তবে হাত পা নিয়ে ফিরে যেতে পারবে তো? আরহামের কথায় সবাই হকচকিয়ে গেল। হাজেরা দাঁতে দাঁত চেপে আরহামের দিকে তাকালো। হারুন মির্জা ক্ষিপ্ত হয়ে ছেলের পানে তাকালো। সাব্বির থতমত খেয়ে বলল, মানে? আরহাম শব্দ করে অদ্ভুতভাবে হেসে বলল, না মানে, মেয়ে এত সুন্দর, মন প্রাণ হাত পা এখানে রেখে চলে যেতে ইচ্ছে করবে। এমনও হতে পারে এক হাত কলিজাটা এখানে রেখেই গেলে, তাই না? এত নাদুস নাদুস মেয়ে আর এই বাড়ি ছাড়া কোথায় পাবে? লাস্ট লাইনটুকু দাঁতে দাঁত চেপে নুবার দিকে তাকিয়ে বলল। সাব্বির ভাবলো মশকরা করেছে, তাই একটু লজ্জা পেল। হারুন মির্জা পরিস্থিতি সামলাতে আয়রাকে নিজের কোলে নিয়ে আমিনা বেগমের কাছে দিতে দিতে বলল, ও আমার বড় ছেলে আরহাম, অ্যাকচুয়ালি অনেক মশকরা করে। নুবা ওর ছোট বোন তো, তাই আর কি একটু একটু। বলেই জোরপূর্বক হাসলেন হারুন মির্জা। ছেলের মা ভুরুকুসকে বলল, কিন্তু ভাই, এই বাচ্চা আর ওকে ফিড। হারুন মির্জা সাব্বিরের মাকে থামিয়ে দিয়ে বলল, আরে আপনারা ভুল বুঝছেন, নুবা ফ্রি থাকে সব সময়, ওর খেয়াল রাখে তো, তাই ফিডার দিয়ে ফিট করানোর কথা বলছে। খুবই হয় বুঝেন তো, বাচ্চার প্রতি আলাদা টান। আর বাচ্চার মা কোথায়? ওর আম্মু মারা গেছে, তাই তো ছেলেকে আবার বিয়ে দিচ্ছি। আচ্ছা, এইসব কথা রাখুন তো। হারুন মির্জা বিপাকে পড়ল। কখনো এইসব পরিস্থিতিতে পড়েনি সে, তাহলে কি করে সামাল দিবে? নিজেকে বোকা মনে হলো তার। আরহাম নুবার দিকে তাকিয়ে সোজা হয়ে বসে বলল, সে কি ড্যাড, আপনি কি ওনাদের বলেননি নৌবাজি আয়রার? হারুন মির্জা ছেলেকে ধমকে উঠে বললেন, জাস্ট শাট আপ আরহাম, বাইরে থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে আসো। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে নুবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার তো এখানে থাকা খুবই প্রয়োজন ড্যাড। আমার কলিজাকে যে টেনে ছিঁড়া হচ্ছে এ জায়গায়, আমার থেকে কেরোনার পায়তারা করা হচ্ছে। সবাই অদ্ভুত দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। হারুন মির্জা আবারও পরিস্থিতি সামলাতে বললেন, বোন তো, বোনেরা তো ভাইয়ের কলিজাই হয়, তাই না? আপনারা কন্টিনিউ করেন। আর আরহাম, তুমি যাও তো বাবা, ফ্রেশ হয়ে আসো, না হলে চুপচাপ এখানে বসো। আরহাম ভদ্র বাচ্চার মতো সোজা হয়ে বসে বলল। আচ্ছা, বসলাম। পরপর কথাবার্তা কন্টিনিউ হলো। কয়েকটা প্রশ্ন করার পর সাব্বিরের বাবা জিজ্ঞেস করলেন, কিসে পড়ো মা? আরহাম কথায় আড়ি কেটে বলল,
আপনারা মেয়ে দেখতে এসছেন, তবে জেনে আসেননি মেয়ে কিছু পড়ে? সাব্বিরের বাবা এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেলেন। হারুন মির্জা ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে শুধালেন। আরহাম, আরহাম দাঁত দিয়ে জিভ কেটে কানে ধরার অ্যাক্টিং করলো। হারুন মির্জা চোখের পলক ফেলে আবার কথাবার্তা চলমান করলেন। পরপর সাব্বিরের দাদি জিজ্ঞেস করলেন। রান্না জানো নাকি মেয়ে? নুবা কিছু বলার আগে আরহাম বলে উঠল। রান্নার রটাও জানে না। নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে রইল। হাজেরার সাথে সাথে কথায় ফড়ং কেটে বললেন। আমার মেয়ে সব রান্না জানে। আরহাম হতভম্ব হয়ে বলল। তাই নাকি? কিন্তু আজ পর্যন্ত রান্নাঘরে যেতে দেখলাম না ওকে। ওহো, যায়, তবে রান্না করার জন্য না, তাই না নবু? বলেই নুবার দিকে তাকালো। সবাই বিরক্ত হলো। নুবার ভয় প্লাস লজ্জায় গাল লাল হয়ে গেল। এই লোকটা যে কি বলতে চাইছে তা সে বুঝতে পারছে। হারুন মির্জা কপাল চাপড়ালেন। কি করবেন সে আল্লাহই জানে। হাজারার দাঁতে দাঁত চেপে আরহামের দিকে তাকিয়ে বলল। বাবা, তুমি যদি চুপ থাকো তবে আমি খুশিই হব। আরহাম মাথা ঝুঁকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে। পরপর নুবার দিকে তাকিয়ে দাদি জিজ্ঞেস করলো। নাচ গান কিছু পারো নাকি? আরহাম একটু হেসে নুবার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ দাদি, ও নাচার থেকে নাচাতে ভালো পারে। হাজেরা বেগম হারুন মির্জার দিকে তাকিয়ে বললেন। ভাইজান, আপনার ছেলে। আর কিছু বলল না হাজেরা। হারুন মির্জা চোখের ইশারায় হাজেরাকে শান্ত থাকতে বলল। হারুন মির্জা ছেলের দিকে তাকিয়ে ভদ্রকণ্ঠে বললেন। তুমি ওইদিকে যেয়ে বসো আরহাম, যাও। আরহামকে হারুন মির্জা ঠেলে গুটিয়ে উঠিয়ে অন্য পাশে রাখা সোফায় নিয়ে যেয়ে বসালেন, যেটা এখান থেকে অনেকটাই দূর। আরহাম ওখানে যেয়ে টি টেবিলে পায়ের ওপর পা তুলে বসল। এত সময় নুবার কোনো উত্তর দিতে হয়নি। আরহামই উত্তর দিয়েছে, তবে এবার দিতে হলো তাকে। নুবাকে প্রশ্ন করা হলো। নুবা মাথা উঁচু করে আরহামের দিকে তাকিয়ে আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিল। আরহাম খবিশের মতো ওখানে বসে নুবাকে বিরক্ত করতে লাগলো। কখনো মিডিল ফিঙ্গার দিয়ে নাকের কোনা ঘষছে, কখনো বা ঠোঁট সরু করে চুমু দিচ্ছে। এই লোকটা যে এত পাজি নুবার জানা ছিল না। নুবা চোখ সরিয়ে নিল। পরপর মাথায় থাকা আঁচল আরো টেনে নিল। অতঃপর নুবার চুল দেখা হলো, হাত পা, পারলে তার সব কিছু দেখা ফেলে এমন অবস্থা নুবাকে হেঁটেও দেখাতে বলল। নুবা আশ্চর্য হলো, এই সময় এগুলো হয়? আসলে ছেলের দাদি এইসব বলছিল, যেহেতু সে আগের ধাঁচের মানুষ। আরহাম নুবাকে হাঁটতে দেখে ওখান থেকে চেঁচিয়ে বলল। ছেলেকে একটু হেঁটে দেখাতে বলেন, যদি ল্যাংড়া খোড়ো হয় তবে তো আমার নবুর কপালটা পড়বে। আরহামের কথায় ভিতরে ভিতরে কাঁদতে থাকা নুবা মনে মনে হেসে উঠল। হারুন মির্জা দাঁতে দাঁত চেপে বলল। চুপ থাকবে তুমি? আরহাম ঠোঁট হেলিয়ে নুবার দিকে তাকালো। হিসাব করতে লাগলো আজ কয়টা মার নুবার পিঠে পড়বে। অনেকটা কষ্ট করে হারুন মির্জা পরিস্থিতি সামাল দিলেন। পরপর বলা হলো ছেলে আর মেয়েকে একসাথে আলাপ করতে দিতে। সবাই সম্মতি জানালো। হারুন মির্জা ঈশিতাকে উদ্দেশ্য করে বললেন। ঈশিতা, ওদের নিয়ে ছাদে যাও, দিয়ে আসো ওদের। ঈশিতা মৃদু কণ্ঠে বলল। আচ্ছা বাবা। নুবা এক পলক আরহামের দিকে তাকালো। আরহাম ক্ষিপ্ত চোখ দিয়ে নুবাকে কিছু বুঝালো। নুবা অনুভব করলো আজ তার কপালে শনি আছে। সাব্বির উঠে দাঁড়ালো। হাজেরা মেয়েকে ঠেলে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল। কোনো ঝামেলা করবি না নুবা, তোর মায়ের কসম। নুবা চমকে উঠে মায়ের দিকে তাকালো। হারুন মির্জা ছেলের বুকে ধাক্কা দিয়ে বলল। কোথাও যাবে না তুমি। আরহাম হতভম্ব হয়ে বলল। ফ্রেশ হতে যাচ্ছে ড্যাড, যেতে পারবো না নাকি? আগে নুবারা আসুক। আরহাম ঠোঁট হেলিয়ে হাসল। এক পলক সাব্বিরের পরিবারের দিকে তাকিয়ে বলল। সবাই তাকিয়ে আছে, আমার যেতে দাও, নাহলে জাস্ট 2 সেকেন্ড লাগবে বিয়ে ভাঙতে। হারুন মির্জা দাঁতে দাঁত চেপে বললেন। আরহাম, আরহাম হারুন মির্জাকে পাশ কাটিয়ে চলে গেলেন। হারুন মির্জা ছেলের পিছন পিছন যেতে পারলেন না, কারণ সামনেই সবাই বসা। কি ভাববে তাদের বসিয়ে রেখে চলে গেলে? অপমান হবে। এদিকে হাজেরা হাঁসফাঁস করছে। এই ছেলে আবার কি কাণ্ড করে আল্লাহই জানে। নুবার সাব্বিরকে ছাদে দিয়ে ঈশিতা চলে আসলো। ওখানে থেকে কি করবে সে?
সবার একটা ব্যক্তিগত ব্যাপার আছে। নুবা আর সাব্বির দুইজনেই চুপ। নুবা মৃদু কাঁপছে। তা দেখে সাব্বির শান্ত কণ্ঠে বলল। এত নার্ভাস হবেন না। নুবা দুই হাত কষলে মনে মনে বলল। আরে শালা, তুই বুঝবি আমার জ্বালা? হ্যাঁ, ড্যাং ড্যাং করে মেয়ে তো দেখতে চলে আসছিস। উত্তর না পেয়ে সাব্বির একটু কেশে বলল। কিছু জিজ্ঞেস করলে করতে পারেন। নুবা মাথা ঝুঁকিয়ে না করলে যে তার কিছু জিজ্ঞেস করার নেই। সাব্বির ইতস্তত বোধ করে বলল। আপনি তো একবার আমাকে দেখলেনও না, তবে কি আমাকে পছন্দ হয়নি? নুবার উত্তর দেওয়ার আগেই আরহাম হাতে বড় একখানা ছুরি নিয়ে তাদের দিকে এগিয়ে আসলো আর দাঁতে দাঁত চেপে বলল। পছন্দ হয়েছে তো, না হলে কি এভাবে সেজে দাঁড়িয়ে থাকতো? নুবা আরহামের শব্দ শুনে পাশ ফিরে তার দিকে তাকালো। পরপর শুধু নুবার নজরেই আরহামের হাতের অস্ত্র চোখে পড়ল, কারণ সাব্বির আরহামের মুখের দিকে তাকিয়েছে। আরহামের কথা শুনে সাব্বির মৃদু হেসে বলল। আপনি এখানে যে কিছু বলবেন? আরহাম এগিয়ে এসে বলল। অ্যাকচুয়ালি কারো চোখ দুটো তুলতে এসেছিলাম, তবে এসে আমি অবাক। যার জন্য করলাম চুরি সে বলে চোর। চুন্নি আবার কি সুন্দর করে আলাপ করছে। সাব্বির আহমেদ জোরপূর্বক হেসে বলল। আপনি অনেক ফানি। আরহাম দাঁতে দাঁত চাপল। সাব্বির আর নুবার মাঝখানে এসে দাঁড়ালো। নুবা কিছু টের পেল। সাথে সাথে আরহামের অস্ত্র ধরা হাত দুই হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলল। প্লিজ। সাব্বির আরহামের কাণ্ডে বিব্রত হয়ে বলল। হ্যাঁ, আমাদের তো আলাদাভাবে কথা বলতে দেওয়া হয়েছিল, তো আপনি। আরহাম কথা শেষ হওয়ার আগেই বলে উঠল। ওহো, আলাপের ভিতর ব্যাঘাত ঘটালাম তাই তো? এদিকে পিছন দিয়ে নুবা বলিষ্ঠ আরহামের পিঠের সাথে লেগে গেল। দুই হাত দিয়ে তার শার্ট খামচে ধরে বারবার অনুনয় করতে লাগলো। সাব্বির বিষয়টা খেয়াল করলো না, কারণ আরহামের বলিষ্ঠ দেহের পিছনে থাকা নুবার মাথা ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। তার উপর শাড়ির আঁচল দিয়ে নুবা ছুরিটা ঢেকে রেখেছে। নুবা পিছন থেকে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল। আমি আর কিচ্ছু বলতে চাই না, বাকি কথা চাচা বলবেন, আপনি যেতে পারেন। সাব্বির একটু একটু ইতস্তত হলো। এইমাত্র আসলো, কথাও হলো না, আর এখনই যেতে বলছে। সাব্বির তাও ভদ্রতা বজায় রেখে আস্তে করে চলে গেল। সাব্বির যেতেই নুবা পিছন থেকে আরহামকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল। আরহাম ঝাড়া মেরে নুবাকে সরিয়ে দিল। পরপর পিছনে ঘুরে নুবার চুলের মুঠি ধরল। নুবার মনে হলো কেউ তার বুক চিরে কলিজাটা বের করে নিল। আরহাম এক পলক নুবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। শরীর জ্বলে উঠল তার। তার দেওয়া শাড়ি পরে তারই সামনে অন্য ছেলেদের সাথে রঙ্গ করেছে, নিজেকে সাজিয়েছে অন্য ছেলের জন্য। এত সাজগোজ তার জন্য নয়, অন্য কারোর জন্য। ভেবেই আরহামের রক্ত টকবক করে ওঠে। নুবার চোখের কার্নিশ বের হয়ে পানি গড়িয়ে পড়ল। ঠোঁট দুটো কেঁপে উঠল। আরহাম হুঙ্কার ছেড়ে বলল। এসব আমার জন্য নয় নোবা, সব অন্য পুরুষের জন্য। নুবা কম্পিত ঠোঁটে শুধালো। আপনি কোথায় ছিলেন? আরহাম প্রশ্নের উত্তর না পেয়ে নুবার চুলের মুঠি আরো শক্ত করে ধরল। নুবার গলায় ছুরি ঠেকিয়ে হুঙ্কার ছেড়ে বলল। এই চুল, এই শরীর, এই হাত, সব খুঁটে খুঁটে দেখেছে ওরা। বল, তোকে কি করব? কি শাস্তি দেব তোকে? নুবা চোখ মুখ খিচে বন্ধ করে আরহামের দিকে এগিয়ে আসার চেষ্টা করলো। ভয়ে বুক কাঁপছে তার। তার মায়ের বলা কথাগুলো মনে পড়ছে নুবার। আজ কি তাহলে আরহাম তাকে জমের ঘর থেকে ঘুরিয়ে আনবে? নুবা কম্পিত কণ্ঠে শুধালো। মরে যাবো তাইরার পাপা, ছাড়ুন। আরহাম আরো জোরে চেপে ধরল। তবে ছুরি উল্টো যেই পাশে ধার নেই, নুবা তা খেয়াল করলো না। ভয়ে কেঁদে উঠল। আহাজারি করে বলল। আমি কি ইচ্ছে করে গেছি নাকি? আপনি কেন বাড়ি ছিলেন না? আরহাম নুবার হাত চেপে ধরে গর্জে উঠে বলল। তুই কি করে পারলি আমার সামনে ব্যতীত অন্য কারো সামনে নিজেকে উপস্থাপন করতে? গতকালও তুই একই কাজ করেছিস। তোকে ছাড় দিয়েছি আমি, কিন্তু তুই বারবার এক কাজ করিস। নুবা হু হু করে কেঁদে উঠে বলল। আমি যেতে চাইনি আরহাম, আমি যেতে চাইনি। আরহাম কোনো কথাই শুনল না। নুবাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল। তুই যেতে না চাইলে কারো বাপের সাধ্য নেই যে তোকে ওখানে নিয়ে যাবে। কেন গেলি তুই? মেরে ফেলতো তোকে।
তো কেন যাবি তুই? আমার জন্য অপেক্ষা করতে পারতি? আমি শুধু আজ তোর কাহিনী দেখলাম, কতটা নির্দয় তুই আমাকে ভুলিয়ে দিলি। আজ তোর পিঠের চামড়া তুলব। বলেছিলাম না তুই শুধু আমার? এই কথা তোর মাথায় রাখা উচিত ছিল। নুবা হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। হাউমাউ করে কান্না করে বলে উঠল। আমি কিচ্ছু করিনি। নুবা হাউমাউ করে কেঁদে উঠল, চিৎকার করে শুধালো। না না না। আরহাম নুবার ভীতু দিকে এক পলক তাকিয়ে ঠোঁট হেলিয়ে হেসে বিষাদের কণ্ঠে বলল। তুই তো আমার নবু, তাহলে কেন এমন করলি? আর ওই ছেলেটাও কেন যেতে দিলি? চোখ দুটো তুলে ফেলতাম ওর। জানিস কিভাবে তোর দিকে বারবার তাকাচ্ছিল? আমার প্রচন্ড খারাপ লেগেছে। ওই পরপুরুষের চাহনি একদম কলিজায় চেয়ে লেগেছে আমার। আর তোর কিছু হয়নি, তাই না? নুবা আঁচল ধরে টেনে অনুনয় করে বলল। মরে যাব তো, এমন করবেন না। আরহাম কেমন অদ্ভুত হাসি দিল। মস্তিষ্ক কাজ করা বন্ধ হলো তার। চেঁচিয়ে উঠে বলল। তুই কেন যাবি ওখানে? কেন? কেন ওরা তোকে এভাবে দেখলো? কেন? নুবার ঠোঁট দুটো কেঁপে উঠল, কম্পিত হাতে আরহামের থেকে নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করলো। তখনই আরহাম তেলতেলে শাড়িতে জব্দমতো আগুন লাগিয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। সে বারবার প্রমাণ পেল এই মানুষটা তার জন্য ভুল। তবু নুবা নিজের মনটাকে শান্ত করতে পারল না, তার থেকে দূরে সরাতে পারল না। নুবা আঁচলে এভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখে ছটফট করে উঠল। পরক্ষণে সে আঁচল টেনে খোলার চেষ্টা করলো, তবে 2 থেকে 3টা পিন দিয়ে আটকানো থাকায় খুলল না। নুবা ঝাপসা চোখে আরহামের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য নুবা একদম শান্ত হয়ে গেল। ভাঙা কণ্ঠে শুধালো। আপনি ব্যতীত দহনে পোড়ার থেকে ভালো এই শরীর আগুনেই ঝলসে যাক। আরহাম নুবার শান্ত চোখের দিকে তাকালো, যে থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আগুন দাউ দাউ করে বাড়তে লাগলো। নুবার বাম পাশে জ্বলতে শুরু করলো। তবু ঠায় দাঁড়িয়ে রইল নুবা। কাঁপতে শুরু করলো তার শরীর। তবে আগুন তার শরীর স্পর্শ করার আগে আরহাম এগিয়ে এসে জ্বলতে থাকা শাড়ির আঁচল এক টানে খুলে ফেলল। আরহাম টের পেল যেদি নুবা নিজেকে নিজে বাঁচাবে না। পরপর দ্বিতীয় টানে নুবা 2বার ঘূর্ণি খেল। শাড়ির কুচিগুলো ফের ফের করে খুলে গেল। মাত্র কয়েক সেকেন্ডে নুবার শরীর থেকে শাড়ি আলাদা হয়ে গেল। নুবার মাথা ঘুরে উঠল। শাড়ি ফ্লোরে ফেলতেই দাউ দাউ করে জ্বলে উঠল। নুবা মাথা ঘুরে পড়ে যেতে নিলেই আরহাম এগিয়ে এসে নুবার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরল। নুবা আরহামের বুকে লুটিয়ে পড়ল। হু হু করে কেঁদে উঠে বলল। আপনি কেন একটু ভালো হলেন না? তবে এসব দেখতে হতো না। একটু ভালো হওয়ার অভিনয় নাই করতেন। নুবা টের পেল তার মা ঠিকই বলেছে, এই আরহাম একদিন তাকে মেরে ফেলবে। সে যে কোনো পাগলের পাল্লায় পড়েছে সে নিজেই টের পাচ্ছে। আরহাম শক্ত করে আঁকড়ে ধরল নুবাকে। কাঁধে মুখ গুজে বেশ অস্থির কণ্ঠে শুধালো। তুই আমাকে এমনভাবে বশ না করলে পারতে। ওই ছেলে, তারপর তৌসিফ, এই দুটোকে আমি মেরে ফেলবো। তুই তো আমার। তবে ওরা কেন নজর দেবে? তুই আমার না? বলেই নুবাকে নিজের থেকে ছাড়িয়ে তার 2 গাল 2 হাত দিয়ে চেপে ধরে পুরো মুখে চুমু খেল। নুবা ফুঁপিয়ে উঠল। কি করবে সে? এই মানুষটা এই ভালো এই মন্দ। এই দেখো বুকে আগলে নিচ্ছে, এই দেখো রাগে আঘাত করছে। এরকম করলে কি করে হবে? এরকম পাগলামি করা মানুষটাকে কিভাবে ছাড়বে নুবা, কিভাবে? আরহাম নুবার 2 গালে বুড়ো আঙুল স্লাইড করে ছটফট করে বলে উঠল। অন্য কাউকে বিয়ে করবি তুই? আমি তোর হাজবেন্ড না? আরে আরে তোর মেয়ে না? নুবা নাক টেনে কাঁদল। তার খেয়াল নেই যে তার বুক পেট উন্মুক্ত, না আরহামের। সে শরীরের দিকে ফিরেও তাকাচ্ছে না। সে তো নুবার স্বীকারোক্তি নিতে ব্যস্ত। পরপর আরহাম প্রায় বাচ্চাদের মতো অস্থির হলো। ছটফট করে পাগলের মতো বলল। আমাকে আর আয়রাকে ছেড়ে দিবি? বল, ছেড়ে দিবি? কলিজা কাঁপবে না তোর? তোর যদি কলিজা না কাঁপে তবে কিন্তু তোর বুকে ছুরি চালাতে আমারও কলিজা কাঁপবে না, বলে দিলাম। হারুন মির্জা পরিস্থিতি সামলে নিয়েছেন। কোনো মতে তাদের ইনিয়ে বিনিয়ে বুঝ দিয়েছেন আর বলেছেন পরে রাতে কল করে বাকি কথা হবে। এদিকে হাজরা দাঁড়িয়ে থাকলেও তার মন উপরে ছুটছে, কারণ সে জানে এই আরহাম এখন তার মেয়ের সাথে। তবু সে ছুটে যেতে পারছে না, কারণ মেহমানরা এখনো যায়নি। এভাবে যদি উপরে চলে যায় তবে নির্ঘাত তারা সন্দেহ করবে।
যে হঠাৎ কি হলো। তাই সবাই তাদের বিদায় করার অপেক্ষায় আছে। অনেক কথাবার্তা বলার পর বাকি কথা বাসায় যে হবে এই বলে তারা হাসি মুখে বিদায় নিলেন। তারিখ যেতেই অস্থির হারুন মির্জা, আমিনা বেগম, হাজেরা সবাই উপরে ছুটলেন। উপরে কি হচ্ছে তারা তখন গেলে সাব্বিররাও পিছন পিছন যেতে, হয়তোবা তখন এই বিয়ে কখনোই হতো না। সাব্বিরের মা মুখ কালো করে বললেন, মেয়ে তো ভালো, তবে সুবিধার মনে হলো না। সাব্বিরের বাবা মিষ্টি কণ্ঠে শুধালেন, কি সুবিধার মনে হচ্ছে না? হারুন মির্জার মতো মানুষের সাথে সম্পর্ক তৈরি কি কম কিছু নাকি? যতই বলো না কেন, ওই ছেলেটাকে। আরে বাদ দাও তো, বড়লোকের ছেলে একটু একটু বিগড়ে যায়। তোমার ছেলে ঠিক আছে কিনা ওটা দেখো। আর সাব্বির, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? সাব্বির মৃদু কণ্ঠে বলল, মেয়ে ভালো, ব্যবহারে ভদ্রতা আছে, তবে একটু চুপচাপ। তবুও আমার বউ হলে খারাপ হবে না। বাকিটা তোমাদের মতামতের উপর নির্ভর করে। সাব্বিরের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সাব্বিরের বাবা, ওই অভদ্র ছেলেটার হবু বউকে দেখেছো? কি সুন্দর! ওরকম একটা মেয়ে যদি সাব্বিরের জন্য পেতাম। বেশি আশা করতে নেই, বুঝলে? যা পেয়েছো তাতে খুশি থাকো। নোবাও মায়াবী, ভালোই মেয়েটা। নুবা আরহামের এক হাত ধরে হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, আমি পুরোটাই আপনার, শুধু আপনার। শান্ত হন, আমি আপনারই তো। আরহাম শক্ত করে নুবাকে বুকের সাথে জড়িয়ে ধরে। যেই আঁকড়ে ধরায় নেই কোনো কামনা, নেই আকাঙ্ক্ষা, আছে শুধু নুবাকে স্বীকৃতি দেওয়ার আশা। নুবা ছটফট করতে থাকা মানুষটাকে শান্ত করার চেষ্টা করলো। তখনই ভেসে আসলো একদল পাল কুমিরের পায়ের শব্দ। আরহাম বুঝতে পারলো সবাই আসছে। বিরক্তে মুখ কুঁচকে নিল সে। পরপর নুবাকে ছেড়ে এগিয়ে যেয়ে বেডশিট এক টেনে তুলে নিল। অতঃপর নুবার শরীরে জড়িয়ে দিল, তবে খেয়াল করলো নুবার বাম কাঁধ দিয়ে রক্ত ঝরছে। তখন শাড়ির আঁচল টান মারায় পিনগুলো খুলে মাংস কিছুটা ভেদ করেছিল, তাই এই অবস্থা। আরহাম সযত্নে নুবার ক্ষতে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, বেশি লেগেছে? নুবা মাথা ঝুঁকিয়ে না করলো। আরহাম ভদ্র ছেলের মতো নুবার শরীরে চাদর জড়িয়ে দিল। অতঃপর নুবাকে বুকের সাথে জড়িয়ে নিল। হারুন মির্জা এসে রুমের দরজা খোলা পেলেন। সবাই দরজা ধাক্কা মেরে ভিতরে প্রবেশ করলো। তবে সামনের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল তারা। নীল শাড়িটা এখনো আগুনে একটু একটু জ্বলছে। নুবার শরীরে বিছানার চাদর পেঁচিয়ে জড়সড় হয়ে আরহামের বুকে লেপ্টে আছে। আরহাম সযত্নে এক হাত দিয়ে তাকে আঁকড়ে ধরে আছে। এরকম একটা দৃশ্য দেখে হাজেরার মস্তিষ্ক কিছু সময়ের জন্য থেমে গেল। হাজেরা অবিশ্বাস চোখে তাকিয়ে রইল। হারুন মির্জা হুঙ্কার ছেড়ে বললেন, এই জানোয়ারের বাচ্চা, কি করেছিস ওর সাথে? হারুন মির্জা তেড়ে আসলে নুবা আরো ভয়ে আরহামের বুকে লুটিয়ে পড়ল। চুলগুলো এলোমেলো তার। তবে নুবাকে এভাবে আরহামকে আঁকড়ে ধরতে দেখে হারুন মির্জা থেমে গেলেন। আরাফ এই দৃশ্য দেখে বাম পাশের বুকে হাত চেপে ধরল, যেন সে হার্ট অ্যাটাক করলো। যেই কাজটা সে পারেনি সেই কাজটা তার ভাই করে দিল। হাউ পসিবল? এই নুবাকে কি করে বুঝালো সে? সে তো কম পাম পট্টি মারেনি। নুবার এই অবস্থা দেখে ঈশিতা আরাবকে টেনে সরিয়ে নিয়ে আসলো। যতই হোক সে পরপুরুষ, নুবার অস্থির লাগছে। বউয়ের উপরে কথা বলতে পারে না বেচারা আরাফ। আরহাম লাল বর্ণ চোখে সবার দিকে তাকালো। তার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, নোবা ইজ মাইন অ্যান্ড মাইন অ্যালোন। আমার মানে আমার, বুঝলেন? অনেক অধিকার নিয়ে আরহাম কথাটা বলল। হারুন মির্জা একবার চোখের পলক ফেলে নুবার দিকে তাকালেন। এবার ক্ষিপ্ত হাজরা এগিয়ে আসলো। নুবা টের পেল তার মা আসছে। নুবা ভয় আর লজ্জায় চোখ মুখ খিচে নিল। এই চেহারায় তার মায়ের দিকে তাকানোর সাহস নেই তার। হাজরা এসেই মেয়েকে বাহু ধরে টেনে আরহামের কাছ থেকে আলাদা করে বললেন, তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমি, যে মুখে চুনকালি মাখাবি? এত বোঝানোর পরেও বুঝলি না? নাকি আমি মরলে বুঝবি তুই? নুবা কারো দিকে তাকানোর সাহস পেল না, শুধু ফুপিয়ে উঠল। বন্ধ চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হাজেরা মায়ের বাহু ধরে ঝাঁকি চিৎকার করতে লাগলেন। হারুন মির্জার মাথা ঘুরে উঠল। পরিস্থিতি এত যে নাজেহাল হবে সে বুঝতে পারেনি। এদিকে আমিনা বেগম মনে মনে আল্লাহ আল্লাহ করছেন। হারুন মির্জা ছেলের দিকে তাকিয়ে শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, কি করেছিস ওর সাথে? আরহাম চাপা নিঃশ্বাস ফেলে বলল,
কিচ্ছু না। তবে তোমরা যদি আমাকে বাধ্য করো তবে আমি কিছু করতে বাধ্য হব। কথা শেষ হলো। হারুন মির্জা কিছু বলার আগেই আমিনা বেগম তেড়ে এসে ছেলের গালে থাপ্পড় মেরে বললেন, চুপ, আর একটা কথাও বলবি না তুই। আরহাম চোখের পলক ফেলে মায়ের দিকে তাকালো। পরপর কেমন হুংকার ছেড়ে বলল, নোবা যদি কারো হয় তবে আমার হবে। নোবা আমার, আর বিয়েটাও আমার সাথেই হবে, বুঝলে তোমরা? আরহামের কথা শুনে হাজেরা মেয়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, তুই আমার মেয়ে, এটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোকে ছুতেও আমার রুচিতে বাঁচছে। আমার মেয়ে হয়ে তুই এরকম কাজ কি করে করলি? আরহাম রেগে কিছু বলতেই যাবে তার আগেই নুবা চোখ মুখ খিচে চিৎকার করে বলল, কিচ্ছু করিনি আমি, ঘৃণা লাগার মতো কিচ্ছু করিনি। তবে কেন ঘৃণা লাগবে? কেন? হারুন মির্জা নুবার দিকে তাকিয়ে বললেন। তুই কি আরহামকে বিয়ে করতে চাস? নুবা এবার অনেক সাহস নিয়ে চোখ তুলে হারুন মির্জার দিকে তাকালো। মেয়ে কিছু বলার আগেই হাজেরা অস্থির কণ্ঠে বলল, ও হ্যাঁ, বললেও আমি দেব না এই বিয়ে। ভাইজান, আপনি যদি এমনটাই করতে চান তবে আমার লাশের উপর দিয়ে করবেন। কারণ আপনি তো জানেন আপনার ছেলে কেমন, কি কি করেছে আমার মেয়ের সাথে। আপনার মেয়ে হলে কি আপনি এরকম ছেলের হাতে তুলে দিতে পারতেন বলেন? ওই ক্ষণের জন্য দুটো মিষ্টি কথাই গলে গেছে। বয়সও তেমন হয়নি, তাই বিশ্বাস করে নিয়েছে। আপনি দয়া করে ওর মতামতকে প্রাধান্য দেবেন না। হাজেরার কথায় নুবা ফুপিয়ে কেঁদে উঠল। আরহাম তেতে উঠে বলল, আপনি কি আটকাবেন আমাদের বিয়ে? দরকার পড়লে আপনার লাশের উপর দিয়ে পার হয়ে আমি ওকে নিচের করব। নোবা আমার, বুঝলেন? আরহামের এরকম ছন্নছাড়া ব্যবহারে সবাই হতভম্ব হয়ে গেল। হাজেরা আরহামের দিকে তাকিয়ে বললেন, দেখলেন কতটা অভদ্র ভাইজান? আপনি এমন অসভ্যকে নিজের মেয়ের জামাই বানাতে বলুন। নিজের ইনসাফ দিয়ে কথা বলবেন। আমার মেয়ে না হয় বোঝে না, তবে আপনি তো বোঝেন। আপনি তো ভালো করে জানেন আপনার ছেলে কেমন পদে। বোঝেন না? বলুন। হারুন মির্জা এগিয়ে এসে ছেলের গালে ঠাস ঠাস চড় লাগিয়ে দিল। হুঙ্কার ছেড়ে বলল, আজ যদি তুই ভালো হতি তবে আমি নিজ দায়িত্বে তোকে নুবার সাথে বিয়ে দিতাম। তবে তুই অমানুষ, আমি নুবার জীবন নষ্ট হতে দিব না। আজ শাড়িতে আগুন দিয়েছিস, ভরসা তো নেই কবে ওর গায়ে ধরিয়ে দিস। আরহাম কথা শুনে হাসতে লাগলো। নুবা কিছু বলতে যাবে তার আগে হাজেরা মেয়েকে থামিয়ে দিল। আরহাম সবার দিকে একবার তাকিয়ে নুবার দিকে তাকিয়ে বলল, নোবা, তুই আমাকে চাস তো? নুবা নিঃশ্বাসের গতি বাড়ল। কান্না করতে করতে দম আটকে আসছে তার। আরহাম আবারও প্রশ্ন করল, কিরে, তুই আমাকে চাস না? নুবা মাথা ঝুঁকালো। সাথে সাথে হাজেরা মেয়ের গালে থাপ্পড় বসিয়ে বললেন, এই থাপ্পড়টা যদি আগেই মারতাম তবে আজ এই দিন দেখতে হতো না। মানুষ করতে পারলাম না। এত বোঝানোর পরেও বুঝলি না? যে ছেলে তোর সামনে তোর মাকে অপমান করে, অসম্মান করে, তার সাথে যাবি তুই? তার সাথে বুক কাঁপে না তোর? এত দিন কষ্ট করে নিজে না খেয়ে তোকে খাওয়ালাম, আর আজ সেই ফল দিলি তুই। এতটা জঘন্য! নুবা ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে উঠল। কোথায় যাবে সে? নুবা হিসকি তুলতে লাগলো। পরপর হঠাৎ করে অতিরিক্ত টেনশনে ওখানেই লুটিয়ে পড়ল। পরিস্থিতি আরো গম্ভীর হয়ে উঠল। নুবা নিস্তেজ হয়ে পড়ে আছে। এত টেনশন সে নিতে পারছে না, একদমই পারছে না। ক্লান্ত সে, একটু শান্তি চায়। শান্তি বুঝি নাই, বুঝি নাই। না না, আরহাম থেমে যাবে না। নুবা একবার হ্যাঁ বললে ও কখন নুবাকে নিয়ে চলে যাবে এটা তুমি ধরতেও পারবে না। হাজরা আমার ছেলে, আমি তো চিনি। হাজরা ফুঁপিয়ে উঠল, অনুনয় করে বলল, ভাইজান, আপনি তো আর দেখলেন কিভাবে শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ না করুক কোনোদিন এই শাড়ির ভাঁজে যদি আমার নিষ্পাপ মেয়েটা থাকে। ও তো অবুঝ, আমি কি করে ওকে এই অন্ধকারে ঠেলে দেব? হারুন মির্জা চোখ বন্ধ করলেন। পরপর কিছু একটা ভেবে বললেন, আমিও চাই না আরহামের সাথে নুবার কোনো সম্পর্ক হোক, তবে আরহাম এত সহজে ছেড়ে দিবে না। তুমি যদি সত্যি চাও নুবা ভালো থাকুক তবে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। পরপর হারুন মির্জা কিছু পরামর্শ করলেন। হাজরা কাতর কণ্ঠে শুরু হা হু করলেন। হাজরার প্রখর বিশ্বাস অন্য জায়গায় বিয়ের পর নুবার মন ঘুরে যাবে, তেমন কিছুই হবে না। তবে তো সে জানে না আরহাম কি চিজ। হারুন মির্জা সবটা বুঝিয়ে দিয়ে বললেন, আমি ওনাদের কল দিচ্ছি, অবশ্য না করবে না। হাজরা মাথা ঝুঁকালো।
সন্ধ্যা পার হয়ে রাত হলো। তখন রাত 11টা। ক্ষিপ্ত আরহাম যখন ভাবতে ব্যস্ত সে নুবাকে নিয়ে এখান থেকে কি করে বের হবে, তখনই আমিনা বেগম এসে ছেলেকে ডাকলেন। আরহাম লিভিং রুমে এগিয়ে এসে দেখলো ক্লান্ত নুবা মায়ের কাঁধে হেলান দিয়ে বসে আছে। তাকেও ডাকা হয়েছে। বাড়ির সবাই লিভিং রুমে উপস্থিত। আরহাম এসে নুবার সামনাসামনি বসলো। ইচ্ছা করলো ক্লান্ত নুবাকে টেনে বুকে নিতে, তবে সে পারল না। হারুন মির্জা এক পলক নুবার দিকে তাকালেন। আসলে এই মেয়েটা নিষ্পাপ, ভালো মন্দ বোঝে না। মেয়েদের মন তো এমনই, মোমের মতো হয়, একটু নরম করে কথা বললেই তারা গলে ক্ষীর। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরহামের দিকে তাকালেন। উনি যা করছেন সবটাই নুবরা ভালোর জন্য। নিজের সন্তানকে নিজের থেকে কে আর বেশি চেনে? আর সে এটাও জানে আরহাম রাগে পুড়ে নুবার ক্ষতি করতে দুইবার ভাববে না। নিজের হাতে মেয়েটাকে মারবে না সে। হারুন মির্জা চাপা নিঃশ্বাস ফেলে বললেন, এই বিষয় নিয়ে আমি অনেক ভেবেছি। যেহেতু নুবা আর আরহাম দুইজনই এই বিষয়ে সহমত প্রকাশ করেছে, তাই আমি নিজ দায়িত্বে নুবা আর আরহামের বিয়েটা দিব। কথাটা শুনে নুবা চমকে উঠল। সবাই অবাক হলেও খুশি হলো। এখানে পরি ব্যতীত সবাই আছে, কারণ হারুন মির্জা ইচ্ছা করেই পরীকে ডাকেননি। তবে আরও ঝামেলা হতো, কিন্তু পরি যে বহুকাল আগে থেকেই সব জানে, এটা তো আর হারুন মির্জা জানেন না। আরাফে বিরক্ত হলো, রাগী চোখে নুবরার দিকে তাকালো। তবে আমিনা বেগম স্বামী এই সিদ্ধান্তে প্রচণ্ড খুশি হলো। তবে চালাক আরহাম কোনো ষড়যন্ত্রের ঘ্রাণ পেল। ঠোঁট হেলিয়ে হারুন মির্জার দিকে তাকিয়ে রইল। হারুন মির্জা ছেলের চাহনি দেখে নিজেও মনে মনে হেসলেন। একদম স্বাভাবিক কণ্ঠে বললেন, হাজেরার এই বিষয়ে মতামত না থাকলেও আমি ওকে বুঝিয়েছি। নুবাকে নিজ দায়িত্বে আরহামের সাথে বেঁধে দিতে চাচ্ছি। হাজেরা সুর মিলিয়ে বলল, যেহেতু আমার মেয়ে চায়, তবে এখানে আর কোনো কথা আমার থাকে না। আমি শুধু শুধু তাদের ভেতরে বাধা হতে চাই না। মায়ের কথা শুনে নুবা খুশিতে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। পরপর আরো কথা হলো। চালাক হারুন মির্জা ছেলেকে কথার ভাঁজে ফাঁসিয়ে নিলেন, কারণ সে তো জানে আরহামের জেদ কেমন। তার সাথে চালাকি না করলে হবে না। আরহামের মুখে মুচকে হাসি ফুটে উঠল। যাক, কোনো ঝামেলা ছাড়া সবাই মেনে নিল, না হলে আরহামের আবার মাথা খাটাতে হতো কি করবে। হারুন মির্জা চাপা নিঃশ্বাস ফেলে বলল, তবে একটা শর্ত আছে। আরহাম হারুন মির্জার দিকে তাকিয়ে বলল, কিসের শর্ত? যেহেতু তুমি বিয়ে করেছো, তাই এখন তো আর নুবাকে আমার দায়িত্বে দিতে পারো না। তোমার বউকে তোমারই সামলাতে হবে। আমি চাই তোমাকে অফিসে যেই পদে নিয়োগ করা হয়েছে, সেই কর্তব্য তুমি ভালো মতো পালন করো। কারণ সব মেয়েরাই চায় তার একজন দায়িত্ববান স্বামী থাকুক, নাকি বাড়িতে বসে খাক, যতই টাকা থাকুক না কেন। আরহাম নুবার দিকে তাকালো। নুবার মুখে মিষ্টি হাসি দেখে মাথা পেতে শর্ত মেনে নিল। হারুন মির্জা ছেলের হ্যাঁ শুনে ঠোঁট হেলিয়ে হেসে বললেন, আর একটা কথা, বিয়ের আগ পর্যন্ত তুমি নুবার আশেপাশে আসবে না, কারণ তুমি তার জন্য পরপুরুষ, তাই না? তার উপরে যেহেতু পরীকে আমরা এনেছি, তাই তার আগে একটা ব্যবস্থা করা হবে, তারপর তোমাদের বিয়ে হবে। আশা রাখছি আমার কথা ফেলে দিবে না। আরহাম হারুন মির্জার মিষ্টি কথার নিচে দুষ্টু শয়তানি না বুঝতে পেরে মাথা ঝুঁকালো। সে ধৈর্য ধরতে পারবে, সমস্যা নেই। তবে নুবাদের যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, এটা আর বলা হলো না, কারণ যেহেতু ঝামেলা শেষ হচ্ছে, এই কথা উঠিয়ে আর একটা ঝামেলা যদি পেকে যায়। তাই আমিনা বেগম আর আরহাম চুপ রইল। বিষয়টা গোপন করে গেল। বিয়ের পরেই নুবাকে বলবে আরহাম। হারুন মির্জা একগাল হেসে বললেন, তো এবার উঠা যাক, সবাই সন্তুষ্ট। আর হ্যাঁ, আরহাম কাল থেকে অফিসে জয়েন করবে। আশা রাখছি তোমার কথা আমি শুনেছি, আমার কথাও তুমি শুনবে। আরহাম শুধু মাথা ঝুঁকালো। নুবা উকি মেরে আরহামের দিকে তাকালো। আরহাম নুবাকে উইঙ্ক করে চলে গেল। নুবা মুচকি মুচকি হাসলো। এত সহজে সব ঝামেলা শেষ হলো ভাবতেই পারছে না তারা, আর না বুঝতে পারলো তাদের ষড়যন্ত্র। সবাই চলে গেল। নুবাও রুমে গেল। আমিনা বেগম খুশিতে ছেলের পিছন পিছন গেল। রয়ে গেল হাজেরা, হারুন মির্জা। হারুন মির্জা উঠতে উঠতে বলল, এই ব্যাপারে আমিনাকেও বলো না, ছেলের ভক্ত সে সহ্য করতে পারবে না। হাজেরা মাথা ঝুঁকিয়ে বলল, ফোন করেছিলেন? হ্যাঁ, কাল আসবে। আর অফিসে থাকলে নুবার থেকে দূরে থাকবে, এটাই ভালো হবে। হাজেরা ছলছল চোখে বললেন,
আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হারুন মির্জা ব্যথাদায়ক হাসি দিলেন। যতই হোক তার ছেলে তো, তাই ছেলের শেষ পরিণতি ভেবে তার বুক পুড়ছে। নুবা তার মাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, সত্যি মা, তুমি এত ভালো কেন? হাজেরা একটু হাসলো, মনে মনে বলল, যা করেছি তোর ভালোর জন্য। আমি চাই না ওরকম পাগলের হাতে আমার কলিজার টুকরো মেয়েটা পড়ুক। নতুন সকালের প্রথম আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। গতরাতের সব ক্লান্তি যেন সূর্যের কোমল আলোয় একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। দুটি মানুষের চোখে ফুটে উঠল একরাশ নতুন আশা আর অজানা স্বপ্নের ঝিলিক। আজ থেকে শুরু হতে যাচ্ছে তাদের জীবনের এক নতুন অধ্যায়। অতীতের সব কষ্ট পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নীরব প্রতিজ্ঞা যেন দুজনের হৃদয়ে একসাথে জন্ম নিল। সামনের পথ কতটা সহজ বা কঠিন হবে কেউ জানে না, তবুও একে অপরের পাশে থাকার বিশ্বাসই তাদের মুখে এনে দিল শান্ত এক হাসি। নতুন সকাল যেন নীরবে জানিয়ে দিল প্রতিটি নতুন সূর্যোদয়ের সঙ্গে নতুন আশাও জন্ম নেয়। আর সে টিপ টিপ করে তাকালো রিহানের দিকে, যে কিনা এখনো ঘুমে মগ্ন। আর সে মুচকি হাসল। ভেজা চুল দিয়ে রিহানের নাকে মুখে দিল এক ঝাড়া। বেচারা রিহান হঠাৎ এমন হওয়ায় ধড়ফড়িয়ে উঠল। এদিকে রিহানকে এরকম ভয় পেতে দেখে আরশি খিলখিল করে হেসে উঠল। রিহান আরশির দুষ্টুমি বুঝতে পেরে নাক মুখ কুঁচকে বলল, তবে রে দাঁড়া। বলেই ফাল দিয়ে উঠল। আরশি 2 কদম পিছিয়ে যেয়ে রিহানকে ভেঙিয়ে বলল, পারলে দৌড়ে দেখান। বলেই আরশি দিল এক দৌড়। রিহান হকচকিয়ে উঠল, চেঁচিয়ে উঠে শুধালো, এভাবে দৌড় দিস না আরশি, পড়ে যাবি তো। আরশি দরজা খুলতে খুলতে পিছন ফিরে তাকিয়ে বলল, আমি নিচে যাচ্ছি, আপনি শাওয়ার নিয়ে আসুন। আসতে বলদ, এই সময় এভাবে লাফালাফি করতে নেই। তবে আরশি কিছু শুনল না, দৌড়ে চলে গেল। রিহান ছটফট করে উঠল। এই মেয়ে এভাবে দৌড়াতে দৌড়াতে পড়ে না যায়। নুবার মুখে মিষ্টি হাসি। সকাল সকাল ঘুম থেকে উঠতে উঠতেই আয়রা চলে এসেছে। এখন সে একদম চুপচাপ খাচ্ছে আর নুবা বিড়বিড় করে তার সাথে কথা বলছে। হাজেরা বাহি ঘর গুছাচ্ছে। তখন প্রায় 9টা নাগাদ আরহাম রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে নুবার রুমে আসলো। আরহামের উপস্থিত টের পেয়ে নুবা মিটিমিটি হাসলো। এদিকে হাজেরা রুমে থাকলেও আজ আরহাম কাউকে পরোয়া না করে রুমে প্রবেশ করলো। এদিকে এসে মেয়েকে এক পলক দেখে নুবার দিকে তাকালো। এদিকে নুবা কেমন ঠোঁট চেপে মিসকে শয়তানের মতো হাসছে। কারণ হচ্ছে তাকে পাওয়ার জন্য এই ঘাড় তাড়া আরহাম অফিসে যেতেও রাজি হয়ে গেছে ভেবেই তার হাসি পাচ্ছে। নুবাকে এভাবে হাসতে দেখে আরহাম ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? এত আনন্দ উপচে উপচে পড়ছে কেন? নুবা মাথা ঝুঁকিয়ে শুধালো, কিছু না। আরহাম একটু হাসলো। এসেছিল সে নুবাকে একটু আদর করে পরে অফিসে যাবে, কিন্তু সামনে হাজেরা সরু দৃষ্টি দেখে সে তেমন কিছু করলো না। শুধু নুবার মাথায় হাত বুলিয়ে শুধালো। আয়রার খেয়াল রেখো। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, আচ্ছা। আরহাম এক পলক হাজেরার দিকে তাকিয়ে ঠোঁট হেলিয়ে হেসে চলে গেল। আরহাম যেতেই হাজেরা চেপে রাখা নিঃশ্বাস ফেলল। নুবার আনন্দ যেন কিছু মুহূর্তেই চুপসে যাবে এমন। যেই আনন্দে সে মুখ ফুটে হাসছে সেই আনন্দ আর মাত্র কিছু সময়ের মেহমান। অন্ততপক্ষে রাত 10টার আগে যাতে অফিস থেকে বের না হতে পারে। পুরাতন যত ফাইল আছে সব নিয়ে যেয়ে তাকে দেখাবে। নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন আবারও দিবে, কেননা কোনো কাজে ওকে আটকে দিবে। ওপাশ থেকে কর্মচারী বলে উঠল, ওকে স্যার। হারুন মির্জা হাতে ঘড়ি পড়তে পড়তে বললেন, আর আপকে বলে দিবে যাতে নতুন প্রজেক্টের সব প্রতিটা ইনফরমেশনে ঝামেলা করে, তারপর ওর সামনে রাখে। এগুলো সব ওকে সলভ করতে দিবে। প্রতিদিন আটকে রাখবে ওকে। আমি আজ আসবো না, পুরো কাজ যাতে সঠিকভাবে হয়। ইয়েস স্যার। আরও কিছু কথা বলে হারুন মির্জা কল কেটে দিলেন। পরপর সাব্বিরের বাপকে কল করলেন। ভাব বিনিময় করে শুধালেন, আপনারা কি বের হয়েছেন? ওপাশ থেকে সাব্বিরের বাবা বলে উঠল, হ্যাঁ, আমরা বের হচ্ছে। হারুন মির্জা কিছু ইম্পর্টেন্ট কথা বলে কল কেটে দিল। পরপর তৈরি হয়ে নিচে নামলো। হাজরা তখন চিন্তিত হয়ে হারুন মির্জার অপেক্ষা করছিলেন। উনি নামতেই হাজরা উঠে দাঁড়ালেন।
হারুন মির্জা চোখের ইশারায় কিছু একটা বললেন। হাজেরা যেন শান্তি পেল। তখন প্রায় 12টা নাগাদ। বাড়িতে কেউ কেউ আনন্দিত, কেউ আবার চিন্তায় মগ্ন। নুবা সকাল সকাল গোসল সেরে নিল, কারণ হাজেরা বলেছে আয়রার ঠান্ডা লেগে যাবে দেরিতে গোসল করলে। সকাল থেকে আয়রা নুবার কাছেই। নুবা মেরুন কালারের একটা 3 পিস পরেছে, হাজরাই বের করে দিয়েছে। যেহেতু নুবার মনে কোনো পাপ নেই, তাই সে এই ব্যাপারটাকে তেমনভাবে নেয়নি। আমিনা বেগম হতভম্ব। নিজের স্বামীর দিকে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠে বলল, এইসব কি আশির আব্বু? হারুন মির্জা স্ত্রীর দিকে গরম চোখে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় তোমার এই অমানুষ ছেলের সাথে আমি নুবার মতো নিষ্পাপ ফুলটাকে বেঁধে দিব? কখনোই না। আমিনা বেগম ভুরু কুঁচকে রাগী কণ্ঠে বললেন, তাহলে কালকে রাতে ওইসব কি ছিল? আপনি এভাবে ওদের ধোঁকা কেন দিলেন? ওরা দুজন দুজনকে ভালোবাসে, আপনি কেন বুঝতে পারছেন না? হারুন মির্জা রেগে স্ত্রীর গালে সজোরে একটা চড় বসিয়ে দিলেন। আমিনা বেগম স্তব্ধ হয়ে গেলেন। হারুন মির্জা রেগে হাঁসফাঁস করে বললেন, তুই কি চাস তোর ছেলে ওই বাচ্চা মেয়েটা যে এখনো বাস্তবতা ধরতে পারেনি তাকে পিষে ফেলুক? আরহাম এমন কিছুই করবে না। আপনি চুপ। আর একটা কথাও আমি শুনতে চাইছি না। যদি মুখ ফুটে একটা কথাও বলিস বা তোর ছেলেকে খবর দেওয়ার চেষ্টা করিস, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই হারুন মির্জা রুম থেকে গটগট করে বের হয়ে গেলেন। আমিনা বেগম ফুঁপিয়ে উঠলেন। আনন্দ যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। সকাল থেকে ফুরফুরে মেজাজটা দুপুর হতেই যেন চুপসে গেল। নুবা ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ওনারা কেন এসেছেন মা? হাজরা গম্ভীর কণ্ঠে বলল, পরীকে দেখার জন্য। কথাটা শুনে নুবার অস্থির মন শান্ত হলো। সে আয়রাকে বুকে জড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে তো ভেবেছিল আবার কোনো ঝামেলা হয়। হারুন মির্জা সাব্বিরের বাবার সাথে হাত মিলিয়ে বলল, এত তাড়াতাড়ি করে কিছুই তেমন করতে পারিনি। ছোট্ট করে একটা আয়োজন করেছি। আশা রাখছি আপনারা দুপুরে লাঞ্চ করার পরেই বিষয়টা এগিয়ে নিই। সাব্বিরের পিতা সালমান আহমেদ মাথা ঝুঁকিয়ে বললেন। অবশ্যই। হারুন মির্জা একটু অপ্রস্তুত কণ্ঠে বললেন, আসলে মোবাইলে তো এত কথা বলা যায় না, তবে একটা আবদার ছিল আপনার কাছে। সালমান আহমেদ হেসে বললেন, আমার মতো মানুষের কাছে কি আবার আবদার? আমি কি পূর্ণ করতে পারবো? তবু বলুন। হারুন মির্জা চাপা নিঃশ্বাস ফেলে বললেন, আমি চাচ্ছিলাম আজই কাবিনটা হয়ে যাক, পরে না হয় অনুষ্ঠান করে মেয়ে উঠিয়ে নিয়ে যাবেন। কথাটা শুনে সালমান আহমেদ একটু বিব্রত হয়ে বললেন, কিন্তু আপনি তো শুধু এঙ্গেজমেন্টের কথা বলেছিলেন, আমরা তো সেটার জন্য আসছি। হারুন মির্জা জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ, তবে আমার মনে হলো রেজিস্ট্রি করিয়ে রাখলে ভালো হয়। সালমান আহমেদ কিছু সময় ভেবে বললেন, আসলে আপনি কথাটা ঠিক বলেছেন, তবে আজকালকার বাচ্চারা একটু আপডেট, এটা তো আপনাকে আর বলতে হবে না। তাই আমি চাচ্ছিলাম এখন মেয়েকে আন্টি পুড়িয়ে দেখে যাই, পরে না হয় এই বিয়ের কথাবার্তা এগোবো। এঙ্গেজমেন্টে হোক, দুইজন দুজনকে জানুক, তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হোক, তারপর না হয়। আসলে আজকালকার বাচ্চারা হঠাৎ বিয়েটা ওদের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। হারুন মির্জা কথা শুনে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরপর বললেন, আচ্ছা, সমস্যা নেই, আমি তো মুখের কথা বললাম। আপনি কিছু মনে করবেন না ভাইয়া, আমি আমার ছেলেকে চিনি, হঠাৎ এই সিদ্ধান্ত মেনে নিতে পারবে না, মানিয়ে নিতে সমস্যা হবে। হারুন মির্জা মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বিষয়টা বুঝতে পেরেছি। হঠাৎ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাদের উপর ভারী পড়ে যাবে। তবে আপনার কথাই রইল, দুইজনকে আগে জানুক, তারপর না হয় তাহলে বিয়ের সম্পর্কটা ভালো থাকবে। বলেই হারুন মির্জা উঠে দাঁড়ালো। একটু রাগ হলো তার। আজই বিয়েটা সারতে চেয়েছিল সে, কারণ আরহামকে বেশি দিন এইসব কিছু থেকে দূরে রাখা সম্ভব না, কোনোভাবেই না। তবে এখন বেশি জোর দিতে পারল না এই বিষয়ে, কারণ এতে করে তারা ভাববে মেয়ের ভেতরে কোনো খুঁত আছে। না হলে কেন এত তাড়াতাড়ি হঠাৎ করেই বিয়ে দিতে চাচ্ছে জোর করে। তাই হারুন মির্জা চুপ রইলেন। যেহেতু তারা এখন মেয়ের পক্ষ, তাই একটু ডেবে থাকতে হবে। নুবার চোখের পাপড়িগুলো ভিজে এসেছে। সে তার মায়ের চাহনি দেখে বারবার কেঁপে উঠছে। হাজরা আয়রাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। নুবার মাথায় ওড়না টেনে দিয়ে বলল, চুপচাপ যা বলছি তাই কর।
নুবা ফুপিয়ে উঠল, অভিমানী কণ্ঠে বলল, এত বড় ধোকা দিলে মা। আমি ওই মানুষটার সাথে সুখে থাকবো, তুমি কেন? বাকি কথা বলার আগেই হাজরা মেয়ের এক হাত তুলে নিজের মাথায় রেখে বলল, আর একটা শব্দ মুখ দিয়ে বের করবি না। তোকে এই মরণ ফাঁদে পা দিতে দেখার আগে আমার মৃত্যুই যথার্থ। আমার মেয়েকে আমি ভুল রাস্তায় যেতে দেব না। নুবার ঠোঁট দুটো কেঁপে উঠল। হাজরা নিজের ওড়না দিয়ে মেয়ের চোখ মুছে বললেন, বিয়ে হলে এই সাময়িক আবেগ ভুলে যাবি। এগুলো তেমন কিছুই না। মানুষের মানুষকেই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে দেখবি বিয়ের পর সব মন থেকে সরে যাবে। বাচ্চা কাচ্চা হলে এইসব আর মনেও থাকবে না, বুঝলি? নুবার রাগ হলো, শরীর জ্বলে উঠল, তবে কণ্ঠ কাঁপার দরুন মুখ দিয়ে আর শব্দ বের করতে পারল না। এমন সময় হারুন মির্জা ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করলেন। নুবা ছলছল চোখে হারুন মির্জার পানে তাকালো। হারুন মির্জা এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে চলো, খাওয়া দাওয়া শেষে তারপর বাকি কাজ। নুবার কষ্টে বুকটা ফেটে গেল। ক্লান্ত দৃষ্টিতে হারুন মির্জার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, তোমার ছেলের সাথে আমার বিয়ে হলে তোমার মান সম্মান থাকবে না চাচা। এই কথাটা আগেই বলতে পারতে, এত নাটক না করে। নুবার ভাঙা কণ্ঠ হারুন মির্জার বুকে যেয়ে লাগলো। হারুন মির্জা কান্নারত নুবার দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ফেলল। ডান হাত এগিয়ে দিয়ে নুবার মাথায় রাখলো। নুবার সাথে সাথে সরে গেল। হারুন মির্জার বুকটা কেমন খস করে উঠল। নুবা মাথা নিচু করে নাক টানল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও নুবার মাথায় হাত দিল। ক্লান্ত নুবা এবার সরে গেল না। হারুন মির্জা কম্পিত কণ্ঠে বলল, আরহাম যদি ভালো হতো তবে আমি নিজ দায়িত্বে তোর বিয়ে ওর সাথে দিতাম। ও ভালো না, তুই বোঝার চেষ্টা কর। এগুলো আবেগ, সব ধুলোয় মিশে যাবে। সাব্বির অনেক ভালো, তুই ভালো থাকবি, সুখে থাকবি। তুই সাব্বিরের মতো কাউকে ডিজার্ভ করিস নাকি আরহামের মতো? নুবা মৃদু ফুপিয়ে উঠে বলল, মিথ্যা বলছো। আমার মতো আজরিতা তোমার ছেলের বউ হবে, তোমার মান সম্মান যাবে তাই। হারুন মির্জা নুবাকে ধমকে উঠে বললেন, এইসব কি রকম কথা নুবা? তুই আমার ছোট্ট মেয়ে, একদম উল্টোপাল্টা বলবি না। আমি তোর ভালোটাই চাইবো। এখন ভদ্র মেয়ের মতো যা যা বলছে তাই কর। আমরা তোর খারাপ চাই না। নুবা কিছু বলার জন্য আর শব্দ পেল না, শুধু একরাশ রাগ আর অভিমান নিয়ে মায়ের দিকে তাকালো আর মনে মনে কিছু শব্দ উচ্চারণ করলো। নুবা, যা কেউ টের পেল না। হারুন মির্জা হাজেরার দিকে তাকিয়ে বলল, আজ এঙ্গেজমেন্ট হবে, বিয়ের জন্য এত চাপাচাপি করার দরকার নেই। পরে এই বিষয় নিয়ে কথা বলবো, আগে ওদের ভিতরে ভালো একটা সম্পর্ক তৈরি হোক। হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তবে সন্তুষ্ট হতে পারলেন না। আজ বিয়েটা হলেই ভালো হতো। আরহাম হতভম্ব, এতগুলো ফাইল দেখে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোও ধরিয়ে দেওয়া হয়েছে তাকে। আরহাম শুধু ক্লান্ত, তার মনটা খচখচ করছে। মনে হচ্ছে তার কোথাও একটা ভুল হয়েছে, যেই ভুল সে ধরতে পারছে না। কেমন অস্থির লাগতে শুরু করলো আরহামের। দুপুরে লাঞ্চ করতে বসেছে সবাই। ঈশিতার পরই একটু অবাক, কারণ এই বিষয়ে তারা তেমন কিছুই জানে না। তবে বুঝতে পারলো কোনো কিছু ভালোভাবে পেস লেগেছে। নুবা এক পলক সামনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে কম্পিত হাতে সাব্বিরের প্লেটে ভাত তুলে দিল। অবশ্য মালা বেগম ওরফে সাব্বিরের মা বলেছেন সার্ভ না করতে, কারণ এটা কেমন দেখা যায়। তবু হারুন মির্জা বলায় কেউ তেমন কিছু বলেনি। নুবার হাত কাঁপছে, সে কোনো মতে নিজের কান্না আটকে সাব্বিরকে খাবার সার্ভ করছে। এদিকে আমিনা বেগমের শরীর জ্বলে যাচ্ছে। কেন যে এরা বুঝতে পারছে না, এভাবে জোর করে সবকিছু হয় না। পরি নিরপেক্ষ, সে তেমন কিছুই চায় না, কারণ সে অনুমান করতে পেরেছে আরহাম সুবিধার না। পরি তো শুধু নাবিলের ভয়ে এখানে বসে আছে, না হলে কবে এখান থেকে চলে যেত। নুবার হাত কাঁপতে দেখে সাব্বির অনুভব করলো নুবা প্রচন্ড নার্ভাস। তবে সে তো জানে না বেচারি নুবা আরহামের ভয়ে কাঁপছে, সাথে বিচ্ছেদ যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছে। সাব্বির শ্যামবর্ণের পুরুষ, দেখতে সুদর্শন, লম্বা মুখে চাপ দাড়ি, চুলগুলো ছোট তবে হালকা আঁকা বাঁকা, ভালোই নুবার সাথে মানাবে। ওই ঠানি মাইয়ারে না পাইলে তোরে কবর দিমুরি জব্বার। নাবিল জেল থেকে এই তো কয়দিন, জেল থেকে ছুটেও আগে পরীর খোঁজ করেছে সে। অবশ্যই লোক লাগিয়ে রেখেছিল, তবে তার বাপ সেই লোকদের টাকা দিয়ে সরিয়ে দিয়েছে।
জব্বার খান চান না যে এই বিষয় নিয়ে নাবিল আর ঝামেলা করুক, তবে আফসোস ছেলে যে তার এখনো এই মেয়ের তাড়নায় ডুবে আছে। জব্বার দুপুরের খাবার শেষ করে স্ত্রীর আঁচলে হাত মুখ মুছে পান গালে নিয়ে চিবাতে চিবাতে নাজমাকে বললেন, তোর পোলারে মুখ সামাল দিতে ক, না হইলে কোপাইয়া মাইরা ফালামো। নাজমা মাথা নিচু করে নিল আর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি আর বলবে। নাবিল খাবার টেবিল থেকে উঠে এক লাথি মেরে চেয়ার সরিয়ে গর্জে উঠে বলল, ওই বাইনচোদরে আগে আমি খুঁজে লই, তারপর তোর লগে হিসাব করবো। জব্বার পানের ছিপি গিলে দাঁতে দাঁত চেপে বললেন, যা মন চাই তাই কর তুই, কিন্তু তোর লাইগা যদি আমার ইলেকশনে কোনো রকম সমস্যা হয়, তোর আমি মাটিতে কাটবো। নাবিল কথা শুনল না, বাড়ি থেকে বের হয়ে গেল। সুঠাম দেহি নাবিল, গায়ের রং ঝাপসা, না কালো না ফর্সা না শ্যামলা, কেমন হলুদ সাথে বাদামি মিশ্রণ। চোখগুলো বিলাই চক্ষু, ঘোলা, চুলগুলো বড় তবে আঁকা বাঁকা, চোখগুলো খুবই ভয়ঙ্কর। রাগী দৃষ্টিতে তাকালে মানুষ ওখানেই ঝলসে যাবে। বয়স 34-এর কোঠায়। মায়া মানুষ মানেই তার কাছে বিপদ। তবে পরীকে তার অনেক ভালো লেগেছে সৌন্দর্যের কারণে। বউ বানাতে চেয়েছিল তাকে, তবে কাহিনীটা উল্টে গেছে। নাবিল বাইরে এসে গাড়িতে বসলো, পরপর কাউকে কল দিয়ে শুধালো, ওই মাগিরে খুঁজে বাই কর, ওরে কবর দেবো আমি। নুবার হাত পা অনবরত কাঁপছে। সাব্বির আর সে মুখোমুখি দাঁড়িয়ে আছে, দুইজনের হাতেই আংটি। তবে সৌন্দর্যের ব্যাপার, নুবা সবার সামনে শব্দবিহীন কাঁদছে। কেউ কিছু মনে করছে না, কারণ এমনটা স্বাভাবিক। একটা মেয়ের জীবনে এটা হয়েই থাকে। নুবা আংটি পরানোর জন্য হাত দিতে চাইল না। হাজরা এগিয়ে এসে মেয়ের হাত চেপে ধরলেন। এই দৃশ্য আমেনা বেগম সহ্য করতে পারলেন না। চুপচাপ অন্যদিকে ফিরে দাঁড়ালেন। পরীর চোখে আশা, একটু আশার আলো যে নুবা রাস্তা থেকে সরে গেলে সে যদি জায়গা পায়। হাজেরা জোর করে নুবার হাত বাড়িয়ে দিল। নুবা প্রচণ্ড কাঁপতে লাগলো। ভেতর থেকে ভেঙে আসছে সবকিছু। সাব্বির এক পলক নুবার দিকে তাকিয়ে আলতো করে নুবার হাতটা ধরল, পরপর কম্পিত হাতে রিং পরিয়ে দিল। এবার নুবার পালা, তবে নুবা পারল না। হাজেরা পাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, নুবাইরা। মায়ের শব্দে নুবার হুঁশ ফিরল। কম্পিত হাতে সাব্বিরের আঙুলে আংটি পরিয়ে দিল, তবে পুরোটাই না, অর্ধেকেরই কম। সাব্বির নুবার কাঁপাকাঁপি দেখে নিজেই আংটি পরে নিল। আংটি পরানো শেষ হতেই সবাই মিষ্টি হেসে আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করল। সেই মিষ্টি নুবা আর আমিনার রুহু পর্যন্ত যেতে পারল না। সবাই কথাবার্তা বলতে লাগলো। সাব্বির চোখ তুলে নুবার দিকে তাকালো, একটু হাসলো সে। এই মেয়েটা তার বউ হবে। পরপর সাব্বির সবার সামনেই নুবার নাম্বার চাইল। নুবা চোখ তুলে সাব্বিরের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। মৃদু কণ্ঠে বলল, আমি মোবাইল ব্যবহার করি না। সাব্বির নুবার কথায় অসন্তুষ্ট হয়ে বলল, এই যুগে এসে মোবাইল ব্যবহার করো না। হাজরা এগিয়ে এসে বলল, বাবা, তুমি আমার নাম্বার নাও, আমার মোবাইল ওকে দিয়ে দেব। সাব্বির মাথা ঝুঁকালো। পরপর হাজরা নুবার নাম্বার সাব্বিরকে দিল। মেয়েটা কত বড় অভদ্র, সে নাকি মোবাইল চালায় না, মিথ্যা যেন জিভের আগায় থাকে। পরপর সাব্বিররা আরো কিছু সময় কথা বলে চলে গেল। তারা যেতেই হারুন মির্জা সবার দিকে একবার তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, যতদিন বিয়ে না হচ্ছে ততদিন এই বিষয়টা যাতে আরহামের কানে না যায়। যদি কেউ বলে তবে তাকে জ্যান্ত কবর দিব আমি। কথাটা আমিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, অতঃপর নুবার দিকে তাকিয়ে বললেন, বিশেষ করে নুবা, তোকে বলছি, যা হয়েছে ভুলে যা। ছেলেটা অনেক ভালো, নিজের ভবিষ্যতের কথা ভাব। আর আমি না, তুমি ভুলেও তোমার ছেলের আশেপাশে যাবে না, বলে দিলাম। আরও কিছু কথা বললেন হারুন মির্জা। সবাইকে ভালো মতো এই ব্যাপারে শাসিয়ে দিলেন। এদিকে এত টেনশন নুবা নিতে পারল না। ভেতরে ভেতরে আগুন জ্বলছে তার। মস্তিষ্কে এত চাপ পড়ায় নুবা চোখের পানি ফেলে বসা থেকে ঠাস করে সোফায় পড়ে গেল। নুবার হঠাৎ এরকম পড়ে যাওয়া দেখায় সবাই এগিয়ে আসলো। নুবার চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নীরবে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। কোলের ভেতরে আয়রা। অবশ্য হাজেরা চাইছিল আয়রাকে নুবার থেকে দূরে রাখতে, তবে বাচ্চাটা ক্ষুধায় ছটফট করছিল, সেই জন্য এত পাষাণ হতে পারেনি। জ্ঞান ফেরার পর থেকেই
নুবাকে এভাবে কাঁদতে দেখে হাজেরা একটু রেগে বললেন, কেন মরা কান্না শুরু করেছিস তুই? হ্যাঁ, কোনো মরা কান্না আমাকে একটু বলবি? নুবা নাক টেনে বিড়বিড় করে শুধালো, আমি আয়রার পাপার সাথে ভালো থাকবো। মেয়ের কথায় হাজেরা বেগম তেতে উঠলেন। এগিয়ে এসে মেয়ের চোখে চোখ রেখে বললেন, এত বোঝানোর পরেও বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, বুঝতে পারছিস না? নুবার বুক ফেটে আসলো। মায়ের দিকে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, এত নিষ্ঠুর কবে থেকে হলে মা? যবে থেকে তুই ভুল পথে চলতে শুরু করেছিস। ভুল পথে চলতে দিতে? সব জেনে শুনে আমার মেয়েকে আমি কেন ভুল পথে যেতে দেব? জন্ম কি আমি দেইনি নাকি? না, তোর বাপ আমাকে বলে গিয়েছিল মেয়েকে তার মতো ছেড়ে দিবে হাজিরা। হ্যাঁ, তোর বাপ তো আগলে রাখতে বলেছিল। এখন সব জেনে পায়ে ঠেলে ওই ছেলের হাতে তুলে দেব? তারপরে মরার পর তোর বাপের কাছে কি জবাব দেব? সে যদি শুধায় আমি কেন তোকে সঠিক পথে আনলাম না, তখন তখন কি উত্তর দেব আমি? নুবা ফুপিয়ে উঠল। আয়রাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ওই মানুষটা এমন না মা, তুমি যতটা ভাবো। হাজেরা মেয়ের কথায় রেগে উঠে বললেন, না না, আমি ছাড়া তোর কাছে সবাই ভালো। দুটো মিষ্টি কথা বলেছি বলে গলে গেছিস। আর আমি যে গত 19-20 বছর ধরে তোকে পেলে এত বড় করলাম, কই আমার জন্য তো তোর খারাপ লাগে না? মা যে মরুক এটাই না? আর তুই শুনে রাখ, ওই ছেলের নাম একবারও মুখে নিলে বা ওকে কিছু বলার চেষ্টা করলে তুই আমার মরা মুখ দেখবি। ভেবে রাখিস, মা আগে না ওই 2 দিনের ছেলে। বলেই হাজেরা ছাদ থেকে আনা কাপড়গুলো ভাঁজ করতে লাগলো। এমন সময় আমিনা বেগম রুমে প্রবেশ করলো। হাজেরা আমিনা বেগমকে দেখে শান্ত কণ্ঠে বললেন,